মা, বাজার থেকে শাকসবজি নিয়ে এসেছি। এখন কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। খিদের জ্বালায় পেট যেন চোঁচো করছে। রান্নার জন্য বাড়িতে আর তেমন কাঠ নেই। আজ জঙ্গলে ছাগল চড়িয়ে বাড়ি ফেরার সময় কিছু কাঠ নিয়ে আসবি। হ্যাঁ মা, আমরা বিকেলের দিকে কাঠ নিয়ে আসব, আর ততক্ষণ তুমি আমার জন্য গরম গরম পায়েস রান্না করে রাখবে। আজ আমি অনেক পায়েস খাবো। হ্যাঁ মা, আমিও অনেক গরম গরম পায়েস খাবো। মিনা দিদি, কাল আমি গ্রামে কিছু লোককে বলতে শুনেছিলাম যে আমাদের জীবনে এমন কিছু করা উচিত যাতে আমরা ভালোভাবে জীবন যাপন করতে পারি এবং আমাদের কাছে টাকাও আসতে থাকে, যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যার মুখোমুখি না হতে হয়। হ্যাঁ নীলা, তুমি ঠিক বলেছ। আমাদেরও এমন কিছু করা উচিত যাতে আমরা ভালোভাবে জীবন কাটাতে পারি এবং টাকার কোনো অভাব না হয়। কিন্তু দিদি, আমরা তো মেয়ে, আমরা আবার কি করব? সেটা তো আমিও বুঝে উঠতে পারছি না। আমরা আসলে কি করব? দিদি, আমার খুব খিদে পেয়েছে। চলো আগে কিছু খেয়ে নিই, তারপর ভাববো কি করা যায়। হ্যাঁ নীলা, চলো কিছু খেয়ে নিই। আমারও খুব খিদে পেয়েছে, তারপর ভাববো কি করা যায়। তারপর দুই বোন খাবারের খোঁজে জঙ্গলে আরো কিছু দূর এগিয়ে যায়। তখনই তারা দুজনে একটি পেয়ারা গাছ দেখতে পায়। দিদি, ওই দেখো, গাছে কতগুলো পেয়ারা ধরেছে। চলো আমরা পেয়ারা পেড়ে খাই। হ্যাঁ নীলা, চলো। চলো আমরা এমন একটা গাছ লাগাই যাতে প্রচুর ফল ধরে। তারপর সেই ফল নদীপুর বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা কামাবো। হ্যাঁ দিদি, এটা তো খুব ভালো কথা। হ্যাঁ নীলা, আমরা একটা পেয়ারা গাছ লাগাবো। সেই গাছের যত পেয়ারা ফলবে সব বাজারে বিক্রি করে দেব। তাহলে আমাদের হাতেও অনেক টাকা জমবে। হ্যাঁ মিনা দিদি, আর আমরা সেই টাকা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। না না, অর্ধেক অর্ধেক টাকা কেন নেব? আমি বড় আর তোমার চেয়ে বেশি বুদ্ধিমতী, তাই বেশি টাকা আমিই নেব, তাই না? না দিদি, আমিও খুব বুদ্ধিমতী, আমি অর্ধেক টাকাই নেব। না নীলা, আমি তোমার চেয়ে বেশি জ্ঞানী, তাই আমিই বেশি টাকা নেব। তারা দুই বোন এইভাবে একে অপরের সঙ্গে তর্ক করতে থাকে। ঠিক তখনই সেখানে একজন অজানা ব্যক্তি এসে হাজির হয়। আরে কি হয়েছে? তোমরা কোন বিষয় নিয়ে এত তর্ক করছো? মনে হচ্ছে কোনো গুরুতর ব্যাপার। দেখুন ভাই, এ আমাকে অর্ধেক ভাগ দিতে রাজি হচ্ছে না। আমি মিনার দিদি, আমি ওর থেকে বয়সে বড়, তাই আমার বুদ্ধি এর চেয়ে বেশি, তাই না? তাহলে কেন আমি ওকে অর্ধেক ভাগ দেব? কুতুব মনে মনে ভাবল, আরে বাহ, মনে হচ্ছে আজকের ধান্দা তো হয়ে গেল। আজ এই দুজন বোকা মেয়েকে দিয়ে তো ভালোই ধান্দা হবে আমার। দেখো বোন, বয়সে বড় হওয়া মানেই যে বেশি বুদ্ধিমতী তা নয়। বুদ্ধিমতী তো ছোট বড় যে কেউ হতে পারে। কিন্তু যদি তোমরা জানতে চাও যে তোমাদের মধ্যে কে বেশি বুদ্ধিমতী, তাহলে তোমাদের দুজনকে নিজেদের বুদ্ধিমত্তা প্রমাণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বুদ্ধিমত্তা দেখাবো, কিন্তু আমাদের কি করতে হবে যাতে এটা প্রমাণ হয় কি বেশি বুদ্ধিমতী? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখিয়ে দেব যে আমিও খুব বুদ্ধিমতী। তোমরা চিন্তা করো না, আমি বলছি তোমাদের কি করতে হবে। কিন্তু আগে বলো, তোমরা দুজন এখানে জঙ্গলে কি করতে এসেছো? আরে দাদা, আমরা দুজন এখানে ছাগল চড়াতে এসেছি। আমাদের মোট 4টে ছাগল আছে, যেগুলো আমরা মিলে চড়াই। দেখো বোন, যদি তোমরা জানতে চাও যে তোমাদের মধ্যে কে বেশি বুদ্ধিমতী, তাহলে একটা সহজ উপায় আছে। আমার কথা শোনো, তোমরা দুজনেই 2টি করে ছাগল নিয়ে নদীপুর বাজারে যাও।
তোমাদের মধ্যে যে বেশি দামে ছাগল বিক্রি করে বেশি টাকা নিয়ে আসতে পারবে সেই হবে বেশি বুদ্ধিমতী। এই কথা শুনেই দুই বোন দুটি ছাগল নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। আরে বাহ, এদের দুজনকে ঠকাতে তো বেশি সময় লাগলো না। কথায় বলে না, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। চলো, ওরা ফিরে আসা পর্যন্ত আমি এখানেই বসে অপেক্ষা করি। তারপর সেই ঠক তাদের জন্য সেখানে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ছোট বোন নীলা তার দুটি ছাগল বাজারে বিক্রি করে ফিরে আসে। তো তুমি তোমার ছাগল কত দামে বিক্রি করেছো বোন? আমি দুটো ছাগল 12,000 টাকায় বিক্রি করেছি। আরে নীলা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি তোমার চেয়ে বড়, তাই আমি বেশি বুদ্ধিমতী। দেখো না, আমি আমার ছাগল দুটো পুরো 15,000 টাকায় বিক্রি করেছি। এখন তো পরিষ্কার হয়ে গেছে, তাই না, যে আমাদের দুজনের মধ্যে আমি বেশি বুদ্ধিমতী? হ্যাঁ, এখন তো স্পষ্ট প্রমাণ হয়ে গেছে তুমি বেশি বুদ্ধিমতী। দেখো নীলা, এখন এই লোকটাও মানছে যে আমি বেশি বুদ্ধিমতী, তাই আমি অর্ধেকের থেকেও বেশি অংশ নেব, ঠিক তো? কিন্তু দিদি, আমাদের ছাগল তো বিক্রি হয়ে গেল, এখন বাড়ি গিয়ে মাকে আমরা কি জবাব দেব? হ্যাঁ নীলা, তুমি ঠিক বলেছ, এখন আমরা মাকে কি জবাব দেব? আরে বোনেরা, তা নিয়ে তোমরা চিন্তা করছো কেন? আমি তো আছি। তোমরা দুজন আমাকে সব টাকা দিয়ে দাও, আমি এখনই বাজারে গিয়ে তোমাদের 4টে ছাগল কিনে নিয়ে আসছি। তোমরা সেগুলো নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, এটা তো বেশ ভালো কথা। কিন্তু আপনি কেন যাবেন আমাদের ছাগল আনতে? আরে বোন, এইমাত্র তোমরা নিজের বুদ্ধির পরীক্ষা দিলে। আমি তো বুঝেই গেছি তোমরাও খুব বুদ্ধিমতী। তাহলে তোমাদের আমার বাজারে যাওয়ার দরকার কি? এই কাজটা আমি ঠিকঠাক সামলে দেব। হ্যাঁ হ্যাঁ, কথাটা তো খারাপ বলেননি। তারপর দুই বোন তাদের সব টাকা সেই লোকটিকে দিয়ে দেয়, আর সেই ধোঁকাবাজ টাকা নিয়ে সেখান থেকে চুপি চুপি পালিয়ে যায়। দেখো নীলা, আমার বুদ্ধি দেখে সেই লোকটি কিভাবে আমার গোলামি করতে লাগলো। তারা দুই বোন সেখানে বসে সেই ঠকের জন্য অপেক্ষা করতে থাকে। দিদি, সেই লোকটি এখনো এলো না কেন? সে গেছে অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন তো সন্ধে হয়ে আসছে, কিন্তু সে এখনো আসছে না কেন? হ্যাঁ নীলা, তার তো এতক্ষণই ফিরে আসা উচিত ছিল, কিন্তু সে কেন আসছে না? বাড়ি ফেরার সময় মা আমাদের কাঠ নিয়ে যেতে বলেছিল। কখন সে আসবে আর কখন আমরা বাড়ি ফিরে যাব? দিদি, মনে হয় সে আমাদের বোকা বানিয়ে আমাদের টাকা নিয়ে পালিয়েছে। হে বিধাতা, আমরা তো তাকে চিনিও না। সে যদি না আসে তাহলে আমরা কি করব? তারা দুই বোন খুব হতাশ হয়ে পড়ে। সন্ধ্যাও হয়ে আসে। শেষে তারা শান্তিপুর গ্রামে বাড়ি ফিরে যায় এবং সব কথা তাদের মাকে খুলে বলে। আরে নিমক হারাম, তোমরা দুজনেই একেবারে গাধা। এ কি করলে তোমরা? হে ঈশ্বর, আমি কি সত্যি এমন সন্তান জন্ম দিয়েছিলাম? আমি তো তোমাদের বিয়ে দেওয়ার চিন্তা করছিলাম, ভবিষ্যতের জন্য প্ল্যান করছিলাম, কিন্তু তোমাদের তো এখনো বুদ্ধিশুদ্ধি কিছুই হয়নি। এখন আমি কি করব তোমাদের নিয়ে? তোমরা দুজন একদমই পাগল। এই মাথা নিয়ে জীবনে কিছু করতে পারবে না। আমি বুঝে গেছি এখন কি করতে হবে। আমি তোমাদের দুজনকে রাজা বাহাদুরের বাড়িতে কাজে লাগিয়ে দেব। ওখানে জমিদার মশাইয়ের স্ত্রী রমা দেবী কাজের জন্য দুজন মেয়ের খোঁজ করছিলেন। রমা দেবীর সঙ্গে থাকলে তোমরাও কিছু শিখতে পারবে। সংসার চালানোর বুদ্ধি, মানুষের চিন্তাভাবনা সবই শিখে ফেলবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। এখনই নিয়ে যাচ্ছি তোমাদের রাজা বাহাদুরের বাড়িতে। আচ্ছা ঠিক আছে ঝুমকি কাকি, তোমার কথা রেখে আমি দুজনকে কাজে রাখলাম, কিন্তু মনে রেখো এখানে কোনো গন্ডগোল করবে না কিন্তু, নইলে সাহেব অনেক কঠিন শাস্তি দেবে, বুঝলে? হ্যাঁ মালকিন, আমরা কোনো গন্ডগোল করব না। হ্যাঁ মালকিন।
তারা দুই বোন জমিদার মশাইয়ের বাড়িতে যায় এবং রমা দেবী তাদের অনেক জ্ঞানের কথা শেখায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রমা দেবী দুই বোনকে ডেকে বললেন, তোমাদের দুজনকেই কলসি নদীপুর গ্রামে নিয়ে যেতে হবে। সেখানকার রাজা বাহাদুরের বউকে দিয়ে আসবে এই কলসি। সে আমার খুব ভালো বান্ধবী। সে যেই রসিদ দেবে তা আমার কাছে নিয়ে আসবে। মনে রেখো, রাস্তায় এই কলসি যেন হারিয়ে বা চুরি হয়ে না যায়। ঠিক আছে মালকিন, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ মালকিন। তারা দুই বোন একটি একটি করে কলসি নিয়ে নদীপুর গ্রামের দিকে রওনা হয়। আরে বাপরে, কি তাড়া করলো এই পুলিশগুলো! এখন আর আমার চিন্তা করার দরকার নেই, কারণ জঙ্গলের বাইরে এই গ্রামে পুলিশ কখনোই আসবে না আমাকে খুঁজকে। আরে এরা তো সেই দুই বোকা মেয়ে, তাই না, যাদের আমি বোকা বানিয়েছিলাম? কিন্তু এরা কলসিতে কি নিয়ে যাচ্ছে? চুপি চুপি দেখি। ভীষণ খিদে পেয়েছে। কোথাও ফুচকার দোকান মিলে গেলে ভীষণ মজা হতো। আশেপাশে কোথাও দোকানও দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু মালকিন আমাদের কোনো রকম গন্ডগোল করতে মানা করেছিলেন, নইলে উনি আমাদের অনেক কঠিন শাস্তি দেবেন। হ্যাঁ নীলা, আমরা এই কলসি নদীপুর গ্রামের রাজা বাহাদুরের বউয়ের হাতে তুলে দেবার পরই জলখাবার খাব। আহা, তাহলে নিশ্চয়ই এই কলসিতে অনেক সোনা, রূপা, টাকা পয়সা ভরা আছে, যা এরা নদীপুর গ্রামে দিতে যাচ্ছে। কিন্তু এখন এগুলো আমাকে নিতে হবে। চলো, এই দুইজন মূর্খকে আবার বোকা বানাই। দিদি, ওই দেখো সেই লোকটা, সেদিন যে আমাদের টাকা নিয়ে পালিয়েছিল। হ্যাঁ নীলা, ওই তো। আজ এই লোকটার কাছ থেকে আমরা টাকা আদায় করেই ছাড়ব। আরে ভাই, তুমি আমাদের টাকা নিয়ে কোথায় চলে গিয়েছিলে? আমরা কতক্ষণ অপেক্ষা করেছিলাম তোমার জন্য, কিন্তু তুমি তো আর ফিরে আসোনি। আরে না বোন, তোমরা দুজন আমাকে ভুল বুঝছো। আমি তো তোমাদের টাকা ফেরত দিতেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এক গরিব মহিলাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিলাম, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তার চিকিৎসা করিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। আর ততক্ষণে তো রাত হয়ে গিয়েছিল। যখন টাকা নিয়ে আবার জঙ্গলে ফিরেছিলাম তখন তোমরা চলে গিয়েছিলে, আর আমি তো তোমাদের বাড়ির ঠিকানাও জানি না। আজও আমি তোমাদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি। তাহলে তুমি আমাদের টাকা ফেরত দিতে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের টাকা ফেরত দিতেই এসেছি, কিন্তু তোমাদের এখনই দৌড়ে যেতে হবে, কারণ যে লোকটাকে তোমরা ছাগল বিক্রি করেছিলে সে আজ তোমাদের ছাগলগুলোকে কসাইকে দিতে যাচ্ছে। হে বিধাতা, আমরা আমাদের ছাগলগুলোকে কসাইয়ের হাতে বিক্রি হতে দেব না। কিন্তু দিদি, এখন আমরা কি করব? মালকিন বলেছিলেন এই কলসিগুলো নদীপুর গ্রামের রাজা বাহাদুরের বউকে দিয়ে আসতে। তিনি আমাদের হুমকিও দিয়েছিলেন যাতে কোনো গণ্ডগোল না হয়, নইলে তিনি আমাদের কঠিন শাস্তি দেবেন। তাহলে আমরা ছাগল আনতে কিভাবে যাব? আরে বোনেরা, তোমরা অকারণে চিন্তা করো কেন? আমি তো আছি। যতক্ষণ তোমরা তোমাদের ছাগলগুলোকে বাঁচিয়ে ফিরে আসছো, ততক্ষণ আমি তোমাদের কলসির দেখভাল করব। আরে বাহ, এদের দুজনকে তো আবার বোকা বানিয়ে ফেললাম। আমার কাজও হয়ে গেল। হ্যাঁ, এরা সত্যিই খুব মূর্খ। এখন তাড়াতাড়ি দুটো কলসি নিয়ে এখান থেকে চম্পট দিই। তোমরা দুজন একেবারে নালায়েক। তোমরা দুজন দুটো কলসিও সামলাতে পারলে না। কোনো কাজেরই যোগ্য নও তোমরা। এখান থেকে চলে যাও, আর কখনো ফিরে আসবে না। দিদি, এখন আমরা কোথায় যাব? মালকিন তো আমাদের কাজ থেকে ছাঁটাই করে দিলেন। এখন আমরা কি করব? নীলা, তুই চিন্তা করিস না। এখন আমরা সেই ঠককে খুঁজে বের করব এবং তার সঙ্গে পুরো হিসাব চুকাবো।
তারপর দুই বোন সেই ঠককে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত তারা ঠকটাকে দেখতে পায়। দিদি, ওই দেখো, ওই সেই ঠক যে আমাদের ঠকিয়েছিল। হ্যাঁ, এতদিন সে আমাদের ঠকিয়েছে, কিন্তু আজ আমরা তাকে ঠকাবো। আরে এরা দুজন এখানে কি করছে? আরে নীলা, আজ আমাদের খুব সাবধানে এই বাক্সটা নদীপুর গ্রামের রাজা বাহাদুরের বাড়িতে পৌঁছে দিতে হবে। কোনো ভুল করা যাবে না, বুঝেছ? নইলে এই কোটি কোটি টাকার হীরার ক্ষতিপূরণ তো আমরা দিতেই পারবো না রাজা বাহাদুরের। হ্যাঁ দিদি, আজ আমাদের এই হিরেগুলো খুব যত্ন সহকারে নিয়ে যেতে হবে, কারণ মালকিন বলেছিলেন এগুলোর মূল্য এত বেশি যে কেউ 7 জন্ম ধরে বসে আরামে জীবন কাটাতে পারবে। আরে বাহ, আজ তো এই দুজন মূর্খ হিরে নিয়ে যাচ্ছে, আর সেটাও অনেক দামি হিরে। আজ যদি এদের লুট করে নিই তাহলে সারা জীবন আর কিছুই করতে হবে না। তারপর এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। শুধু একবার এই দামি হীরার বাক্সটা আমার হাতে লাগলেই হয়। কিন্তু এবার এই মূর্খদের ঠকানো সহজ হবে না। এদের টাকার লোভ দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটাই সঠিক উপায়। আরে বোনেরা, কোথায় যাচ্ছ তোমরা দুজন? আমি তো তোমাদের 2-3 দিন ধরে খুঁজেই চলেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আসলে সেই 2 কলসি যা তোমরা নিয়ে যাচ্ছিলে সেগুলো আমি রাজা বাহাদুরের কাছে পৌঁছে দিয়েছি, যেখানে তোমরা সেগুলো নিয়ে যাচ্ছিলে। কিন্তু আজ তোমরা কোথায় যাচ্ছ? আর এই বাক্সে কি আছে? মাফ করো ভাই, এটা আমরা তোমাকে বলতে পারবো না। কিন্তু বোন, আমি ভাবছি যদি তোমাদের অনেক টাকা দিই তাহলে কি তোমরা আমাকে এই বাক্সটা দেবে? ভাই, এই বাক্সে এমন জিনিস আছে যা আমরা বলতে পারবো না। এতটুকু বুঝে নাও, এত দামি জিনিস যে আমরা 7 জন্ম রাজা মহারাজা হয়ে থাকতে পারবো। আরে না, আমি তোমাদের শুদ্ধ 1 লক্ষ টাকা দেব। বলো, এখন দেবে এই বাক্স? না না, এই বাক্স আমরা কোনো মূল্যেই দেব না। এর দামের কাছে 1 লক্ষ টাকা কিছুই না, আমরা দিতে পারবো না। তুমি এখন যাও আর আমাদেরও যেতে দাও। এদেরকে তো এই টাকাতে রাজি করানো যাচ্ছে না, মনে হয় আরও টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের 5 লক্ষ না, 10 লক্ষ না, শুদ্ধ 20 লক্ষ টাকা দেব। এখন কি আমাকে এই বাক্সটা দেবে? কি 20 লক্ষ টাকা দেবে? হ্যাঁ হ্যাঁ, পুরো 20 লক্ষ টাকা দেব। ঠিক আছে, কিন্তু আগে টাকা নেব, নইলে তুমি পালিয়ে যাবে। আরে না না, আমি আগেই টাকা দিচ্ছি। দেখো, এই ব্যাগে পুরো 20 লক্ষ টাকা আছে। দেখলে মিনা, সে এতদিন যতটা আমাদের ঠকিয়েছিল, আমরা আজ তার পুরো সুদ আসল তুলে নিলাম। চলো এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাই আর খুশি পালন করি। হ্যাঁ দিদি, এখন সেই ঠক কাঁদবে যখন সে বাক্সে শুধু মাটি আর আবর্জনা পাবে।